তিনি বললেন যে পার্লামেন্ট মে কনসিডার to hold the next two election under caretaker government. কিন্তু ওইটুকু রিয়েলাইজেশনের পরে তিনি 15-16 মাস পরে বোধহয় সে পূর্ণাঙ্গ জাজমেন্ট দিল, সেখানে ওইগুলো আর নাই। এটা হলো একটা জুডিশিয়াল ফরজারি, সেই জন্য তার বিচার হওয়া উচিত। কেউ যদি এখন মামলা না করে কিছুদিন পরে গেলে আমি একটা মামলা করার ইচ্ছা আছে। এইভাবে বাংলাদেশের যারা রেসপন্সিবল মানুষ, তাদের যদি মানসিক সংস্কার না হয়, আমরা যত সুদৃঢ় আইন কানুন করি না কেন, তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না, অগ্রগতি হবে না, বিকাশ হবে না। সেই সোশ্যাল মোটিভেশনাল ওয়ার্কটা আপনারা করবেন। এখন অনেক বিষয়ে সংস্কার নিয়ে কথা বলি, সরকারের এবং ঐক্যমত্য কমিশনের বিভিন্ন সংস্কার প্রস্তাব এবং সুপারিশ নিয়ে কথা বলি। এখানেও বুদ্ধিভিত্তিক কিছু অনাচার হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন 9 মাস 10 মাস চলে সবার সাথে আলোচনা করলো, আমাদের সাথে আলোচনা করলেন, সকল রাজনৈতিক দলের সাথে। সুপারিশটা দেওয়ার সময় ওখানে বুদ্ধিভিত্তিক অনাচার হয়েছে। তারা যা আলোচনা হলো তার বাইরে সুপারিশ দিয়েছে, যা আলোচনা হয়েছিল তার কিছু কিছু বাদ দিয়েছে। এভাবে যখন সরকারের কাছে গেল, অবশ্য ঐক্যমত্য কমিশনে যিনি সুপারিশ করেছেন প্রধান হিসেবে, ওখানেও প্রফেসর ইউনূস সাহেব নিজে সভাপতি হিসেবে সই করেছেন, আর সুপারিশটাও প্রেরণ করেছেন তার নিজের কাছে, প্রধান উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টার কাছে। সেটা আমি বলেছিলাম কিছুদিন আগে। এখানে একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হয়েছে। হয় ওনার ঐক্যমত্য কমিশনের সভাপতি হওয়া উচিত ছিল না, আর যখন উনি সুপারিশ করেছেন তার নিজের কাছে, তখন সেই উপদেষ্টা পরিষদের যেহেতু উনি প্রধান, তখন সেই বিবেচনাগুলো করার সময় সঙ্গত কারণে প্রশ্ন ওঠে যে নিজের সুপারিশ নিজে কিভাবে সিদ্ধান্ত নেয়, বিবেচনা করে। যে বিবেচনাটা তারা করেছেন তাতে করে একটা জাতির সাথে প্রতারণা তো হয়েছেই, এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করেছেন যে জাতির মধ্যে ঐক্য সৃষ্টির পরিবর্তে অনৈক্য সৃষ্টির কিছু লক্ষণ ওখানে প্রকাশিত হয়েছে। তো বিভক্ত জাতি তো আমরা নির্মাণ করতে পারি না। যাই হোক, তারপরেও তারা নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ, এবং নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য আয়োজনের জন্য আন্তরিক, এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। বাকি রইল গণভোটের কথা। আমরা এই জন্যই প্রস্তাব করেছিলাম যে সবাই যখন আইনি ভিত্তি চাচ্ছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সংসদ স্বাক্ষরিত হওয়ার পরেও এর গ্যারান্টি চাচ্ছে, তখন আমরা বললাম হয়তো অনেকের অনেক উদ্দেশ্য আছে, আমাদের আন্তরিকতার অভাব নেই, তারপরেও এটা সার্বভৌম জনগণের সম্মতি নেওয়া যায় একই দিনে, শুধুমাত্র জুলাই জাতীয় সনদের উপরে হ্যাঁ অথবা না ভোট দিবে। সবাই রাজি হয়েছিল। যারা রাজি হতে কখনো চায় না, সেরকম 2টা দল আছে, তারা রাজি হয় নাই, বললো না আগে হইতে হবে। আগে হলে ফলাফল কি? হ্যাঁ অথবা না। পরে ইলেকশনের দিনে ফলাফল কি হবে? হ্যাঁ অথবা না। ব্যবধানটা কি? গণভোটে যদি জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ হ্যাঁ বলে, যেহেতু সংস্কার চাই আমরা, তাহলে সেটা বাস্তবায়নের জন্য সংসদের উপর একটা নৈতিক বাধ্যবাধকতা আসবে। কিন্তু সার্বভৌম জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আরোপিত কোনো আয়োজন, আরোপিত কোনো আইন, আরোপিত কোনো আদেশ এবং কোনো প্রস্তাবনা দিয়ে কখনো বাধ্য করা যায় না। এটাই সার্বভৌমত্ব পার্লামেন্টের, জাতীয় সংসদের। এবং এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হিসেবে আর্টিকেল 7 অনুসারে জনগণ সেই সার্বভৌমত্বের প্রকাশটা করে থাকে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে। সেইটার উপরে কোনো আরোপিত আদেশ দিয়ে এই সার্বভৌমত্বকে হস্তক্ষেপ করা যায় না, যেটা করতে চেয়েছে কয়েকটা প্রশ্ন দিয়ে।
তো গণভোটের এতগুলো প্রশ্ন, আমার তো মনে হয় এখানে যারা পিএইচডি পাস করছেন তারাও এই এত পৃষ্ঠার পড়াশোনা করে গণভোট দিতে যাবেন না। যে সমস্ত কঠিন প্রশ্নাবলী করেছে, একবার বলেছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদ, এর উপরে আপনি হ্যাঁ বা না বলেন। এই দুইটা জিনিস পড়তে আমারও তো 2-3 ঘন্টা সময় লাগছে।